রাজনৈতিক পরিবেশটা এরকম একটা জায়গায় চলে গেছে যে নীতি নৈতিকতা নীতি শিক্ষা এগুলো সমস্ত আজকে একেবারেই আমরা বিদায় দিয়ে দিয়েছি আমাদের জীবন থেকে। আদর্শগতভাবে আমি কাউকে আক্রমণ করলে যদি আমাকে ক্যান্সেলড হতে হয় তাহলে কিন্তু রাজনীতিটাই উঠে যাবে। স্টেট আর পলিটিক্যাল পার্টির এই এন্টিটিগুলো তো গুলিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে উঠে কথা বলছেন, কোনটা তিনি চিফ মিনিস্টার হিসাবে বলছেন আর কোনটা তৃণমূল সুপ্রিমো হিসাবে বলছেন এটা তো আলাদা করে বোঝা যাচ্ছে না। কিন্তু সেই জায়গায় ক্রমাগত শক্তিহীনকে যদি আমি এভাবে এক্সক্লুড করে দিই, এটা খুব একটা সঠিক পথে আমরা দিক নির্দেশ করছি না। এই একজনকে নীতিশিক্ষা দিচ্ছেন আর নিজেরা কমপ্লিটলি অনৈতিক কাজগুলো করে যাচ্ছেন, এই জিনিস তো হতে পারে না। একদিকে অভিষেক ব্যানার্জি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন যে মনমোহন সিংয়ের মৃত্যুর পরে অর্থাৎ প্রয়াণে নীরব রয়েছে কেন তারকারা, কারণ কি তারা কেন্দ্রের বিরাগ ভজনের সন্দেহ হচ্ছে বা এরকমই তার যে মন্তব্যটা রয়েছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের শিল্পীরা মুখ খুললে তাদেরকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কুণাল ঘোষ তিনি বলেছেন এই ধরনের বক্তব্য। তাহলে এটা কোন ধরনের বিরাগ ভোজন? এটাও তো এক ধরনের বিরাগ ভোজন করা হচ্ছে না এই রাজ্যে? দেখুন, সারা ভারতেই একটা এই ফেভারিটিজমের কালচার চলছে, ইনফ্যাক্ট সারা পৃথিবীর রাজনীতিতেই চলছে, এবং সেটা শুধুমাত্র কালচার বা এন্টারটেনমেন্ট সেক্টরেই নয়, যে কোনো জায়গাতে এটা আপনি কোনো একটা অফিসে কাজ করতে গেলেও সেখানে দেখতে পারবেন, রাজনীতির ময়দানেও আছে, বেসরকারি ক্ষেত্রে, ইনফ্যাক্ট সরকারি অফিসে, সব জায়গাতেই একটা এই তেলা মাথায় তেল দেওয়ার একটা ব্যাপার রয়েছে। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কেন কোনো আমাদের কোট অ্যান্ড কোট বলিউড এবং আরও বৃহত্তর যে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই করেছেন, কিন্তু বেশিরভাগ লোকেরাই আর কি করেননি, যেটা বলা যেতে পারে। তাদের যে একটা নিদেন পক্ষে একটা টুইট করা বা যে সহমর্মিতাটুকু আমরা এক্সপেক্ট করি অনেকের কাছ থেকেই পাওয়া যায়নি। এবার সেটার কী কারণ, সেটা ইন্ডাস্ট্রি প্রেশার, মার্কেট প্রেশার নাকি অন্য কোনো কারণ, সেটা আমরা জানি না। কিন্তু আমাদের রাজনৈতিক পরিবেশটা এরকম একটা জায়গায় চলে গেছে যে নীতি নৈতিকতা নীতি শিক্ষা এগুলো সমস্ত আজকে একেবারেই আমরা বিদায় দিয়ে দিয়েছি আমাদের জীবন থেকে। এবং আজকে এই যে ঘটনাগুলো ঘটছে, আমি ইনফ্যাক্ট আমার সকালেই ফেসবুক পেজে লিখেছি যে এই ঘটনা, এই যে ক্যান্সেল কালচার যেটা বলা হয়, যে আমার মোতাবেক তুমি যদি কথা না বলো বা তুমি যদি এমন কিছু বলো যেটা আমার ইডিওলজির সাথে যাচ্ছে না, আমি যদি ক্ষমতায় থাকি তাহলে আমি তোমাকে কীভাবে বাদ দিয়ে দেওয়া যায় সেটা দেখবো। আজকে এই ক্যান্সেল কালচার নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু বহু বছর আগেও এই ক্যান্সেল কালচার রাজনৈতিক ইতিহাসে ছিল। আমরা দেখেছি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঊষা উত্থুপ গায়িকা, তাকেও কিন্তু লেফট ফ্রন্টের আমলে বিখ্যাত মার্কসিস্ট লিডার যতীন চক্রবর্তী তিনি সরকারি প্রোগ্রাম থেকে ক্যান্সেল বা বাতিল করে দিয়েছিলেন। সেই নিয়ে ঊষাজিকে কলকাতা হাইকোর্টে মামলা করতে হয়, মহাজ্যোতি সদনে তার প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, একদম 1983 সালের কথা বলছি আমি। এবার হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের সাথে সেই সময়ের একটা পার্থক্য হচ্ছে, তৃণমূল এখানে সরকারিভাবে কোনো ফতেয়া জারি করেনি, যেটা সেই সময় লেফট ফ্রন্টের আমলে হয়েছিল, যে একদম সরকারিভাবে তাকে ঊষাজিকে অপসংস্কৃতি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু তিনি ডিস্কোথেক কালচারে গান করতেন, এই সমস্ত হতেন, মোরাল পলিসিং যেটাকে আমরা আজকালকার দিনে বলে থাকি আর কি। এবার অবভিয়াসলি এখন তৃণমূল কংগ্রেস এবং সরকার এই দুটো তো একটা গুলিয়ে গেছে একটা অদ্ভুত জায়গায়। কারণ তৃণমূল কংগ্রেস আয়োজিত, কুণাল ঘোষের বক্তব্যটা খুব ইন্টারেস্টিং, তিনি বলেছেন যে তারা বাইরে অন্যান্য প্রোগ্রাম করতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থক অথবা তৃণমূল কংগ্রেসের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছেন এরকম যারা স্পন্সর করছেন বা ইত্যাদি করছেন, তারা প্রোগ্রাম আয়োজন করলে সেখানে এরকম কোনো অতিথি শিল্পীকে আনা যাবে না যারা কিনা আর্জি করে মুখ্যমন্ত্রীকে ব্যক্তি স্বার্থে বা হোয়াট এভার ইট ইজ তাদের পলিটিক্যাল ভেন্ডেটার জন্য কদর্য আক্রমণ করেছেন। এবার ঘটনা হচ্ছে যে কুণাল ঘোষ একসময় নিজেই কিন্তু মুখ্যমন্ত্রীকে চোর বলেছিলেন যখন তিনি সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন। আজকে এই যে রাজ্যসভার টিকিট দিয়েছে যে বামফ্রন্ট থেকে আসা যে নেতাকে, তিনি নিজেও একসময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য আক্রমণ করেছিলেন। ফলে কেবলমাত্র যদি আদর্শগতভাবে আমি কাউকে আক্রমণ করলে যদি আমাকে ক্যান্সেলড হতে হয় তাহলে কিন্তু রাজনীতিটাই উঠে যাবে। কারণ এই ডিফেক্ট কালচার আমরা প্রতিদিন দেখছি, সকালবেলা তৃণমূল, রাত্রেবেলা বিজেপি, সকালবেলা সিপিএম, রাত্রেবেলা তৃণমূল। এই ঘটনাগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আসছে। সকালবেলা যে লোকটা মারাত্মক গালাগালি করছে শুভেন্দু অধিকারীকে, পরের দিন সকালবেলা সে আবার বিজেপিতে যোগদান করছে। এই ঘটনাগুলো তো রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যেক দিন চলছে। ফলে তার সাথে যদি প্রফেশনাল ফিল্ডকে গুলিয়ে ফেলা হয় এবং এই যে একটা এমবার্গো জারি করে দেওয়া, এটা আমার মনে হয় যে আমার হিসেবে নৈতিক অনৈতিক সিদ্ধান্ত। এবার তৃণমূল দল হিসাবে কি করবে, আমি তো তাদের দলের স্টেক হোল্ডারও নই, তাদের কোনো ইনভেস্টারও নই, তাদের কোনো শোয়েরও আয়োজক নই। ফলে আমি ঠিক করে দিতে পারি না তারা কি করবেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই কথাটার মধ্যে দিয়ে একটা কাউন্টার থ্রেট তৈরি হলো। তার কারণ খুব সিম্পল, আজকে সরকারি, এবার
আমি ফেসবুকে লেখার পর কি একটা ডিবেট তৈরি হয়েছে যে কেন আমি সিপিএমের সেই সময় যতীন চক্রবর্তীর সাথে আজকের তৃণমূলের এই কালচারের তুলনা করছি। দেখুন, যতীন চক্রবর্তী 1983 সালে যে সময়ের কথা বলছি, সেই সময় প্রাইভেট ইনভেস্টমেন্টে প্রোগ্রামের সংখ্যা কিন্তু অনেক কম ছিল। তখন সরকার দ্বারা স্পন্সার্ড প্রোগ্রামই অনেক বেশি পরিমাণে হতো। সেইখানে আজকে 91 অর্থনীতির পরে আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি, এখানে সরকার স্পন্সার্ড প্রোগ্রামের থেকে প্রাইভেট স্পন্সার্ড কালচারাল প্রোগ্রামের সংখ্যা 100 গুণ বেশি। এবং এইখানে প্রাইভেট স্পন্সার্ড প্রোগ্রামে যদি এরকম একটা ভাব ঢুকিয়ে দেওয়া হয়, দেখুন প্রত্যেক প্রোগ্রামের মধ্যেই কিছু না কিছু শাসকের পক্ষের মানুষজন থাকবে। ধরুন আমার ক্লাবে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে সবাই তৃণমূলপন্থী বা সবাই তৃণমূল বিরোধী এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এটা তো একটা গণতান্ত্রিক পরিবেশ। তৃণমূলের পক্ষের মানুষ আছেন বা তৃণমূলকে ভোট দিতে চান বলেই তো তারা ক্ষমতায় আছেন। এরকম যদি একটা ফতোয়া দিয়ে দেওয়া হয় যে তৃণমূলের পরিবারের, রাজনৈতিক পরিবারের অংশীদার হলে যে ক্লাবে থাকবে, যে ময়দানে থাকবে, সেখানে কোনো রকম অপোনেন্টের লোককে আমি গান গাইতে ডাকবো না, নাচতে ডাকবো না, কবিতা বলতে ডাকবো না, এইটা আরেকটা কাউন্টার থ্রেট কালচার বলেই আমার মনে হচ্ছে। এবং এইটার মাধ্যম দিয়ে আসলে আখেরে ক্ষতি হবে বাংলার সমাজ সংস্কৃতির। তার কারণ গল্পটা খুব সিম্পল। আমরা এই মুহূর্তে কালচারাল এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা বাংলায় যদি আমরা হিসেব করি, একেবারে তলানিতে এসে ঠেকেছে। অধিকাংশ শিল্পী ব্রেন ড্রেন হয়ে কেউ বম্বেতে সেটেলড, কেউ হায়দ্রাবাদে সেটেলড, কেউ অন্য কোনো দেশে চলে গেছেন। বড় বড় সাহিত্যিক তারাও বাংলা ভাষায় লেখা ছেড়ে দিয়েছেন। সেইখানে যে কজন টিম করে জ্বালিয়ে রেখেছেন, তারা কেবলমাত্র সমালোচনা করেছেন বলে বা প্রতিবাদ করেছেন বলে বা রাত দখলের আয়োজন করেছেন বলে তাদেরকে যদি এই ক্যান্সেলড কালচারের শিকার হতে হয়, তাহলে সেটা আলটিমেটলি ক্ষতি করবে হচ্ছে ইকোনমির বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী রাজনৈতিক মানে ব্যক্তিগতভাবে বা দলের তরফ থেকে, সরকারি তরফ থেকে দুটি ভাগে তিনি বিভক্ত করে বক্তব্য রেখেছেন। কিন্তু আমরা উদাহরণস্বরূপ যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তৃণমূল কাউন্সিলের বর্ষবরণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী এবং তাকে সেখান থেকে বাদ দেওয়া হয়। তাহলে এটা কি রাজনৈতিক? এটা তো রাজনৈতিকভাবে হচ্ছে, তাহলে তো সেই সরকারিভাবেই তো তাকে বাদ দেওয়া হচ্ছে। এইখানেই তো একটা হ্যাক তৈরি হয়েছে। এই যে উনি একটা কথার মারপ্যাচে ফেলে দিয়েছেন, এখন কেউ কিছু বললে আমার পোস্টের তলায় দেখবে মাননীয় এমপি কল্যাণ ব্যানার্জিও এসে একই কথা বলেছেন যে আমি যে যতীন চক্রবর্তী রেফারেন্সটা দিচ্ছি সেটা তো ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করা হয়েছিল স্টেটের এগেনস্টে। এবার এখন আমরা যে রাজনৈতিক প্রেক্ষিতে দাঁড়িয়ে আছি, এখন স্টেট আর পলিটিক্যাল পার্টির এই এন্টিটিগুলো তো গুলিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে উঠে কথা বলছেন, কোনটা তিনি চিফ মিনিস্টার হিসাবে বলছেন আর কোনটা তৃণমূল সুপ্রিমো হিসাবে বলছেন, এটা তো আলাদা করে বোঝা যাচ্ছে না। এইটা সেম গোস ফর নরেন্দ্র মোদী থেকে শুরু করে সব জায়গাতেই। তাও প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে কিছু স্পেশাল প্রোটোকল আছে। অন্যান্য চিফ মিনিস্টার বলুন, কোনো এমএলএ এমপি বলুন, এই যে কল্যাণ ব্যানার্জি আজকে যে কমেন্টটা করলেন, এটা তিনি কি হিসাবে করলেন? এমপি তৃণমূল কংগ্রেস, সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি, নাকি অন্য কোনো রোল হিসেবে? এবার সেইটা, এই যে স্টেট এবং পলিটিক্যাল পার্টি, এই আইডেন্টিটি দুটো একটা জায়গায় গিয়ে কনভার্জ করে গেছে। আজকে লগ্নজিতা চক্রবর্তীকে যে জায়গা থেকে বাদ দেওয়া হলো, সেটা একজন কাউন্সিলর আয়োজিত প্রোগ্রাম। আচ্ছা, কাউন্সিলর যে হয়েছেন, তিনি তৃণমূলের কাউন্সিলর হতে পারেন, কিন্তু তিনি যে এলাকায় বাস করেন সেখানে 100টা লোক থাকলে 100 জনই কি তাকে ভোট দিয়েছে? নিশ্চয়ই দেননি। 20টা লোক হয়তো দেননি, 80টা লোক দিয়েছেন। তাহলে কি সেই 20টা লোক যদি তার বিপক্ষে ভোট দেয় বা বিপক্ষে কথা বলে, তিনি কি তার হয়ে পরিষেবা দেবেন না? নিশ্চয়ই তার দিতে বাধ্য। সেটাই তো গণতন্ত্রের নিয়ম। এখন যেটা হয়ে গেছে ফেভারিটিজম এবং মেজরিটারিয়ান পলিটিক্স, তার মানে মেজরিটি যেই দিকে থাকবে সেই দিকেই ভারতবর্ষটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। এবং সব দিক থেকেই সংখ্যালঘু, এই যে সংখ্যালঘু মানে তো কেবলমাত্র কিছু ধর্ম বা কাস্টের কথা না, মূল ধারার বিপরীতে যারা থাকছেন তাদেরকেও একরকমের সংখ্যালঘুই আমাদের এই পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে। সংখ্যালঘু মাইনরিটি ইন টার্মস অফ কাস্ট হতে পারে, রিলিজিয়ান হতে পারে, লিঙ্গুইস্টিক্স হতে পারে, আবার ইন টার্মস অফ ইডিওলজিক্যাল মাইনরিটিও হতে পারে। হয়তো ধরুন ফর এক্সাম্পল আমি যদি ধরে নিই লেফট একেবারে শূন্যে পরিণত হয়েছে, মজা করে বলা হয় মহাশূন্যে চলে যাবে। কিন্তু তাও যদি 5টা লোক, তো আমি ধরে নিই 5খানা লোক আছেন একটা পাড়ায় যারা লেফটকে বিশ্বাস করেন, সেটা তাদের তো অধিকার রয়েছে। আমি তো তাকে বলতে পারি না যে সিপিএম শূন্য মানে আপনি আর এই আদর্শটায় বিশ্বাস করবেন না। তো কে কোন ধারণায় বিশ্বাস করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ইলেকটোরাল রিপ্রেজেন্টেশন থাকুক বা না থাকুক। কিন্তু সেই জায়গায় ক্রমাগত শক্তিহীনকে যদি আমি এভাবে এক্সক্লুড করে দিই, এটা খুব একটা সঠিক পথে আমরা দিক নির্দেশ করছি না। এবং এই যে কাউন্সিলর আয়োজিত প্রোগ্রাম, কোনটা তৃণমূল ফান্ডেড, কোনটা স্টেট ফান্ডেড, কোনটা তৃণমূলের প্রোগ্রাম, কোনটা স্টেটের প্রোগ্রাম, এইটার ডেফিনিশনটা কিন্তু আস্তে আস্তে গুলিয়ে যাচ্ছে। কারণ সরকারি প্রোগ্রাম আর কটা জায়গায় হয়? সরকারি প্রোগ্রাম যে জায়গাগুলো হয়, ধরুন এই যে বাউল মেলা হচ্ছে, ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এখানেও তো নেপোটিজম। আমি এই বছর, আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাকে বলছি, আমি আর্টিস্ট ফোরামের সদস্য। আমার নিজের পোস্ট প্রোডাকশন করা ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের
হচ্ছে গিয়ে আপনার ইয়েতে রয়েছে, কম্পিটিশন সেকশানে পর্যন্ত ছিল, আমি ডেলিগেট পাস পাইনি। আর্টিস্ট ফোরাম থেকে আগের দিন রাত্রেবেলা আমি হোয়াটসঅ্যাপ আপনাকে স্ক্রিনশট দেখাতে পারি, আর্টিস্ট ফোরামের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখান থেকে তারা বলল যে 10:20 নাগাদ রাত্রেবেলা বলা হলো যে কিছু নির্দিষ্ট সংখ্যক কার্ড এসছে সরকারের পক্ষ থেকে ডেলিগেট পাস ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার জন্য, আপনারা যত দ্রুত সম্ভব এসে কার্ডগুলি নিয়ে যান, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হবে। ঠিক পরের দিন 21 ঘন্টার মাথায়, সেই দিন 10:20 অ্যানাউন্সমেন্টের পর পরের দিন 9টার মধ্যে আবার মেসেজ করে বললো যে স্টেট গভর্নমেন্ট থেকে যা যা কার্ড দেওয়া হয়েছিল সব ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। আর্টিস্ট ফোরামের মেম্বার প্রায় 4,500। এবার 4,500 মেম্বার, অফিসটা খোলা থাকে অ্যাপ্রক্সিমেটলি সকাল 10টা থেকে 5টা বা 6টা 7টা পর্যন্ত। তাহলে ওই 6 ঘন্টার মধ্যে 4,500 মেম্বার লাইন দিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কার্ড নিয়ে নিল? নিশ্চয়ই নেয়নি। দুটো জিনিস হতে পারে, এক, এই বিরাট অঙ্কের মানুষের জন্য মাত্র হয়তো 20-30টা কার্ড পাঠিয়েছে, যার জন্য সেটা অবভিয়াসলি এক্সস্ট হয়ে গেছে, আর না হলে প্রায়োরিটি বেসিসে নিজের পছন্দের লোকেদেরকে কার্ডগুলো আগে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। এই ফেভারিটিজমের কালচার সমগ্র জায়গাতে রয়েছে। আপনি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে কোনো এই যে বিভিন্ন আপনার ওই সরকারি যে ফ্র্যাঞ্চাইজি প্রোগ্রামগুলো হয়, সেখানে ধরুন মহিলাদের অনেক উদ্যোগ আছে। আপনি এরকম খুব কম সংখ্যক মানুষ দেখতে পারবেন যারা তৃণমূল কংগ্রেস বা স্টেট, এই যে কনসেপ্ট অফ স্টেট, এই স্টেটের সাথে যারা ঘনিষ্ঠ নয়, তারা গিয়ে চট করে ফ্র্যাঞ্চাইজি ওই যেগুলো বেনিফিট থাকে, ওই বিভিন্ন মেলায় বসার যে স্টলের অনেক সরকারি উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগের ফর্মগুলো যেখানে স্যাংশন করা হবে যে মিউনিসিপ্যালিটি থেকে, পঞ্চায়েত থেকে, সেখানেও ফেভারিটিজম রয়েছে। এবং এই ফেভারিটিজমটাকে যদি কুণাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের হায়ার অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো থাকবে, এটা মানবিক প্রবৃত্তি। আমি একটা ক্ষমতায় বসলে আমি চাইবো আমার 4টে চেনা লোককে বসাতে, এটা মানবিক প্রবৃত্তি। কিন্তু গণতান্ত্রিক পরিবেশে আমাদের কিছু জায়গায় কিছু কন্ট্রোল করতে হবে, যাতে এই নেপোটিজমটা এই জায়গায় না যায়। আজকে এই যে কলেজিয়াম, ধরুন সুপ্রিম কোর্টে একটা চলতি পদ্ধতি ছিল যে ক্রমাগত অমুকের জ্যাঠা তার নাতি এরা খালি জজ হয়ে যাচ্ছিল। এখন কলেজিয়ামও কিন্তু এটাকে একটা কন্ট্রোল করেছে, যেটা নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে যে কেবলমাত্র কিনশিপ বা পরিবারতন্ত্র দেখে জজকে কলেজিয়াম থেকে রেকমেন্ড করা হবে না, তার জন্য একটা নিয়ম আনতে হবে। তাহলে সমস্ত জায়গাতেই যদি এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা থাকে, সেটাই তো একটা গণতান্ত্রিক জায়গায় প্রয়োজনীয়। আজকে এই যে ক্যান্সেল কালচারটাকে প্রশাসনিকভাবে বা সরকারিভাবে কুণাল ঘোষ, যাই হোক, তাকে আমরা ঠাট্টা তামাশা করি, হোয়াট এভার ইট ইস, কিন্তু তিনি একটা স্পোক্স পার্সন হিসেবে বলছেন, মানে তিনি তো এসি ঘরে বসে বলে দিলেন। এবার গ্রাউন্ডে কিন্তু এটার অ্যাকশনটা কিন্তু অন্যরকমভাবে হবে। তার জন্য দেখবেন কুণাল ঘোষকে বারবার ক্লারিফাই করতে হচ্ছে, 4টে পোস্ট লিখতে হচ্ছে যে বিভ্রান্তি ছড়াবেন না, এই করবেন না, সেই করবেন না। কারণ আপনি একটা চেয়ারে যখন বসে আছেন, আপনাকে ফলো করছে কয়েক লক্ষ কয়েক কোটি মানুষ, এবং আপনি গভর্নমেন্টে আছেন। ফলে আপনাকে যদি বাদ দিতে হয়, আপনি অন্য স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারতেন। আপনি খোলা ময়দানে যদি এরকম থ্রেট কালচার অ্যানাউন্স করে দেন, সেটা কিন্তু অ্যাগ্রেসিভ রিফ্লেকশন হবে গ্রাউন্ডে গিয়ে। এইটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ম্যাসাকার হতে পারে, এবং আমি জানি না আগামীতে এটা কীভাবে রিফ্লেক্টেড হবে। কিন্তু আমার খুব স্পষ্ট এবং স্পেসিফিক মতামত হচ্ছে যে কারোর বিরুদ্ধে কথা বললেই যদি তাকে এভাবে ক্যান্সেল করতে হয়, হোক না, অসুবিধা নেই আমার তাতে, কিন্তু তাহলে রাজনীতিবিদরা মুখ লুকাতে পারবেন তো? তার কারণ আগের দিন সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ বলে তার কুশপুত্তলিকা দাহ করে পরের দিন তৃণমূলে চলে আসছেন, ভোটের টিকিট পেয়ে যাচ্ছেন, রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছেন, এরকম লোক, এরকম সাংবাদিক, যিনি কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত ইন্টারভিউ আয়োজন করেছিলেন, মমতা ব্যানার্জি নিজে সেই ইন্টারভিউ ছেড়ে চলে গেছিলেন, এইরকম জার্নালিস্টকে আমরা দেখেছি তা নমিনেট করা হয়েছে রাজ্যসভায়। এই চিত্রগুলো তখন রাজনীতিবিদরা কোথায় মুখটা লুকাবেন? কারণ মানে এক হাতে তো তালি বাজে না। আপনি একজনকে নীতিশিক্ষা দিচ্ছেন আর নিজেরা কমপ্লিটলি অনৈতিক কাজগুলো করে যাচ্ছেন, এই জিনিস তো হতে পারে না। ফলে এই দ্বিচারিতাটা না করে যদি আপনার মনে হয় যে সত্যি হ্যাঁ কেউ কটু কথা বললো, খারাপ কথা বললো, চুরি চাচরামি করলো, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাউকে খারাপ কথা বললো, সেটা অন্যায়, তাকে আমাদেরকে একটা শাস্তি দেওয়া উচিত। তাহলে আপনার ক্ষেত্রেও সেটা যেন হয়, আপনিও পরের দিন ফেসবুকে এসে, ইউটিউবে এসে, টিভি চ্যানেলে এসে অন্য কোনো নেতাকে, অন্য কোনো ধর্মের মানুষকে, অন্য কোনো লোককে গালাগালি করলেন, ছোট করলেন, টিটকারি করলেন, করে আবার নিজে সেই প্রশাসনিক প্রিভিলেজটা এনজয় করবেন, এইটা হলে দ্বিচারিতা হয়ে যাচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।